এমনও হয়েছে অনেক সময় আমি কাজে যেতে হবে সকাল ৭টায়। তো ওখান থেকে আমি লং আইল্যান্ড রেল রোড নিতাম ভোর ৫টায়। এবং আমরা যে সকালবেলা আসতাম আমরা অনেক সময় ভাবতাম নিজেদের মধ্যে যে ফিরে যেতে পারবো কিনা। আমি বলবো যাদের সত্যি এখানে আসার উচিত, ক্যারিয়ার করতে চায়, তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ইউএসএমএলই পরীক্ষা দিয়ে ফেলে এবং একবারে পাশ করা দরকার এবং ভালো স্কোর নিয়ে। জীবনটা নদীর মতো, বাঁকে বাঁকে আছে পরীক্ষা। কখনো স্রোত বয়ে যায়, কখনো থেমে থাকে বেদনা। যে টিকে থাকে লড়াইয়ে সেই পায় জয়ের ঘা। সংগ্রামী শেখায় মানুষকে পরিবর্তনের জন্য এগিয়ে যেতে। জি দর্শক, ঠিক এভাবেই যুক্তরাষ্ট্রের মাটিতে মাথা উঁচু করে টিকে আছেন আমাদের আজকের দুজন সম্মানিত অতিথি। আরটিভি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি হাসান হাবিব আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। মাইলস অ্যান্ড মেমোরিজ একটি স্মৃতি ও অভিজ্ঞতা ভিত্তিক অনুষ্ঠান, যেখানে আমরা তুলে আনি প্রবাসে বাংলাদেশিদের জীবনের গল্প, সংগ্রাম আর সাফল্যের পথ চলা। আজ স্টুডিওতে উপস্থিত আছেন এমন এক দম্পতি যারা বাংলাদেশ থেকে মেডিকেল ডিগ্রি নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের সুনাম ধরে রেখেছে এবং কমিউনিটিতে সেবা দিয়ে চলেছে। পরিচয় করিয়ে দেই তাদের সাথে। আসুন, আমার ডান পাশে আছেন ডক্টর ইউসুফ আল মামুন। তিনি কুইন্স হসপিটাল সেন্টারের মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর ইউসুফ আল মামুন। এবং আমার বামে আছেন আর মেডিকেল কেয়ারের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর নাহরিন মামুন। আপনাদের দুজনকেই স্বাগত মাইলস অ্যান্ড মেমোরিজ অনুষ্ঠানে। শুরুতে আসছি ডক্টর ইউসুফ আল মামুন, আপনার কাছে। আপনি তো রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করে তারপর যুক্তরাষ্ট্রে আসেন, এখানে সেটেলড হওয়া, এসব গল্পে আপনার থেকে আমরা শুনতে চাই। প্রথমে জানতে চাইব আপনি কোন শুনে এদেশে এসেছেন? ধন্যবাদ হাবিব ভাই, ধন্যবাদ আরটিভি এবং যারা দেখছেন। আমি এদেশে বাংলাদেশে রাজশাহী মেডিকেল কলেজ থেকে গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশে কিছুদিন কাজ করেছিলাম। কাজ করা এবং আরেকটা মাস্টার্স ডিগ্রি করার পর ফ্যামিলি ভিসায়, স্পাউস ভিসায় 1999 সালে এদেশে আসি। আচ্ছা আচ্ছা, বাংলাদেশে আপনি কোথায় কাজ করেছেন? বাংলাদেশে বেশ কয়েকটা জায়গায় কাজ করেছি। পাশ করার পর সাফেনা ক্লিনিক, মগবাজার, সেখানে কাজ করেছি। বাংলাদেশে আপনি কোন সনে মেডিকেল গ্র্যাজুয়েশনটা করেন? 93-তে পাশ 93 এবং যুক্তরাষ্ট্রে আসেন 99। মাঝখানে প্রায় 6 বছর। জি, 6 বছর। এবং 6 বছর আপনি দেশেই ছিলেন বাংলাদেশে। আচ্ছা, আপনার কর্মজীবন 6 বছর দেশে। ওখানে কর্মজীবন এবং কিছুটা এক্সটেনশন, ওখানে নিউট্রিশনে মাস্টার্স করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তারপরে আসার আগে পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ, যেটা সেই সময় মাত্র শুরু হয়েছিল, সেখানে আমি প্রভাষক হিসাবে কাজ করেছি। আচ্ছা, তো বাংলাদেশে এই যে 6 বছর আপনি ছিলেন, এই কর্মজীবনটাকে আপনি কিভাবে উপভোগ করলেন? কেমন লেগেছে আপনার এই সময়টুকু, এই 6 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? একটু ডিফিকাল্ট ছিল, কারণ আমি জানি যে আমার আমেরিকা আসা হবে, কারণ আমার ওয়াইফ অলরেডি চলে আসছে। আচ্ছা, আমি আমার অপেক্ষার সময় ছিল যে ইমিগ্রেশন, সেই সময় স্পাউস ভিসায় 5 বছরের মতো লাগতো। তো সেই সময়টাকে ইউটিলাইজ করার জন্য আমি কাজের পাশাপাশি যে এখানকার যে ইউএসএমএলই এক্সামিনেশন দিতে হয় সেটার প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, আমি আসবো আপনার কাছে আবারও। আমি যাচ্ছি আমাদের ডক্টর নাহরিন মামুন। আপনি তো রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করেছেন এবং তারপর যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। আমি একটু জানতে চাইবো যে আপনিও কোন সনে মেডিকেল কলেজ থেকে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে
আপনার এমবিবিএস শেষ করেছেন? না, আমরা একই সাথে 93-তে আমরা কমপ্লিট করেছি এমবিবিএস। তো আমি বাংলাদেশে অ্যাকচুয়ালি 1 বছর কাজ করেছি। আমি প্রফেসর বদরুদ্দোজা চৌধুরীর সাথে ওনার কেসি মেমোরিয়ালে আমি ওনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেছি। তারপরে আমি 1994-এ এখানে চলে এসেছিলাম। মানে ওটা আমার ইমিগ্রেশন ফ্যামিলি ভিসাতে আমি চলে এসেছিলাম। আমার আব্বু যেহেতু এখানে থাকেন। তো আপনাদের বিয়েটা কোন বছর আপনারা করেন? আপনাদের রাজশাহী মেডিকেল কলেজে দুজনে একই সঙ্গে পড়াশোনা করতেন এবং বিয়েটা কোন সনে হয় আপনাদের? আমাদের বিয়েটা 1994-এ হয়েছে। তো আমি বিয়ের কয়েক মাস পরে অ্যাকচুয়ালি চলে আসতে হচ্ছে, কারণ গ্রিন কার্ডের তো। প্রবাসী জীবনের শুরুতে যে আর্থিক, সামাজিক এবং পারিবারিক যে চ্যালেঞ্জগুলো থাকে, দুজনে মিলে সেগুলোকে কিভাবে সামলেছেন? আসলে প্রবাসী জীবনটা যারাই প্রবাসী এসছেন শুরুটা কারণেই খুব সুখকর হয়। প্রত্যেকের জীবনেরই কিছু স্মৃতি থাকে, কিছু কঠিন সময়কে পার করতে হয়। আমি আপনাদের কাছে জানতে চাইবো যে আপনারা কি এরকম ঠিক কোনো কঠিন সময় পার করেছেন কিনা, আর্থিকভাবে আপনাদের কোনো সমস্যায় পড়তে হয়েছে কিনা, বা যেটাকে বলবো যে সংগ্রাম, জীবন সংগ্রাম, সেই সংগ্রামের গল্প যদি আপনাদের থাকে সেটি চাইলে আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সংগ্রাম তো অবশ্যই ছিল, তবে কম্পারেটিভলি আমি যদি আরও অনেকের কথা জানি তাদের তুলনায় অনেকটা বেটার ছিলাম, যেহেতু আমার ওয়াইফ অলরেডি একটা রেসিডেন্সিতে ছিল। বাট আমার মনে আছে যে ওর দুটো চেক মাসে আসে, একটা চেক সরাসরি চলে যেত আপনার বাড়ি ভাড়ায়, আর একটা যে টাকাটা ওর মধ্যে দিয়ে আমাদের নিজেদের চলাফেরা, পড়ালেখা সব কিছু করতে হতো। সো কষ্ট মনে আছে যে হিসাব করে চলতে হতো। অন্য অনেকের মতোই আমরা হয়তো দেখা যেত যে আমরা যে পড়ালেখা, যেটা অনেক বাংলাদেশের সঙ্গে এখানকার সিস্টেমকে অ্যাডাপ্ট করার জন্য অনেক আই থিঙ্ক এক্সটেন্সিভ কিছু পড়ালেখা একটা সার্টেন অ্যামাউন্টের মধ্যে করতে হয়েছে। তো দেখা যেত লাইব্রেরিতে আমরা পড়তাম সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এর মধ্যেই খাওয়া দাওয়া, এবং ইচ্ছা করলেই আপনি যা খুশি তাই খেতে পারবেন না। মনে আছে যে আমরা অনেকটা সময় বার্গার, ম্যাকডোনাল্ডসের যে ডলার মেনু, সেই ডলার মেনু দিয়ে খাওয়া। তারপরে অনেক ফ্রেন্ডরা মিলে আমাদের ওই পড়ালেখার যে অ্যাটেনশন রাখার জন্য অনেক চা কফি খাওয়া লাগতো। এই ধরনের একটা কফিকে হয়তো আমরা 3 জন মিলে ভাগ করে খাচ্ছি। তো সেগুলি একটা স্ট্রাগল এবং একটা আনন্দও ছিল যে সবাই মিলেই আমরা স্ট্রাগলটা শেয়ার করছি। অনেক সময় দেখা গিয়েছে যে আমাদের কোনো ভাই বা আমাদের কোনো একজন হয়তো কোনো রেস্টুরেন্টে কাজ করে, উনি রেস্টুরেন্টে সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে তারপরে লাইব্রেরিতে পড়তে আসতেন। যারা শেফ ওরা জানে যে উনি পড়তে যাচ্ছেন, এবং ওনার অনেকটা ফ্রেন্ড আছে, তারা অনেকটা দেখা গেল ব্যাগ ভর্তি করে স্যান্ডউইচ, বেগল, কফি দিয়ে দিত। এবং এটা খালি একদিন 2 দিন না, এভরিডে এই কাজটা ছিল। মানে এটা অসম্ভব আপনাদের ধরনের প্রতি তার ভালোবাসা থেকেই এই কাজগুলো তিনি করতেন। রাইট। এখানে আসলে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা আসেন বা যারা পড়াশোনা করেন তাদের প্রত্যেককেই এসবের মধ্যে দিয়ে যেতে হয়। অর্থাৎ আপনারা যখন দুজনে শুরুটা অবশ্যই বিলাসিতা করবার মতো টাকা পয়সা অবশ্যই আপনাদের কাছে ছিল না, ঠিকই আমরা যে অনেকের মতোই। হ্যাঁ, মনে আছে যে আমরা আমার যে প্রথম 2 বছর আমেরিকা আসার পর সেই ব্রুকলিনে থাকতাম, ব্রুকলিন লাইব্রেরি ব্রুকলিন, এর বাইরে কোথাও যাওয়া হতো না। সিটিতেই যে আত্মীয় স্বজনের বাসা সেখানে ছিল। একবার মনে হয় যে ওই 2 বছরে একবার সম্ভবত নিউ জার্সিতে 6 ফ্ল্যাগ। তখন আপনারা আপনাদের নিজস্ব বাসা ভাড়া করে থাকেন? অবশ্যই বাসা ভাড়া তো খালি সেই সময় না, ট্রেনিং শেষ করে অ্যাটেন্ডিং হওয়ারও কিছুদিন পর নিজের বাসা আসেন। শহর খুব এক্সপেন্সিভ শহর, বিশেষ করে অবশ্যই। বাসা ভাড়া তো অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তো এই বাসা ভাড়া মোকাবেলা করাটা একটা কঠিন কাজ। তারপরেও সেই সময় কম্পারেটিভলি খাওয়া দাওয়া কম, অনেক চিপ। আপনার পরিবারের সদস্যের সংখ্যা কি আপনারা দুজনেই ছিলেন নাকি না সদস্য সংখ্যা বেড়েছিল? আমরা দুজন, যে সময় আমার ওয়াইফ সেকেন্ড ইয়ারে, তখনও আমি পড়ছি, সেই সময় আমাদের প্রথম বেবি হয়। আচ্ছা। তো ওই টাইমটা অনেক টাফ ছিল, হয়তো আমার ওয়াইফ বলতে পারবে সেই সময় যে তার যে ট্রেনিংয়ের সঙ্গে বাচ্চার যে দেখা সাক্ষাতের ব্যাপারটা, খুব ওই সময় একটা স্ট্রাগলের টাইম ছিল। আরেকটা সময় ছিল যে সময় ও রেসিডেন্সিটা শেষ করে আর আমি মাত্র পড়াটা শেষ করেছি। একটা ট্রানজিয়েন্ট টাইমে বাচ্চাও ছোট, আবার কিছুটা সময় পর্যন্ত আমাদের কোনো ইনকামের ডেফিনিট সোর্স ছিল না।
আসতেই দেশে আপনি বুঝেন যে মানে কতটা ডিফিকাল্ট। আমরা সেই সময় আমি কোথায় এখানে যে নার্সিং অ্যাসিস্ট্যান্টদের যে পড়ানো, সেখানে কিছুটা কাজ করা এবং মেইনলি ফোকাস অন কীভাবে রেসিডেন্সিটা তাড়াতাড়ি করা যায়। তো কিছু অ্যাটলিস্ট 5-6 মাসের একটা ভীষণ আনসার্টেন একটা সময় ছিল। বাচ্চাদের খাওয়া দাওয়া, এই বলেন দুধ বলেন ডাইপার কেনা, এগুলি কীভাবে কি ম্যানেজ হবে সেগুলির একটা চিন্তা ভাবনা। অর্থাৎ বাংলাদেশ থেকে দুজন ডাক্তার এদেশে এসেও বাচ্চার দুধ কেনার জন্য টাকার চিন্তা করতে হয়েছে, ডাইপারের জন্য টাকার চিন্তা করতে হয়েছে। এটি হচ্ছে জীবনের একটা অংশ, এটি স্ট্রাগল। আমি আসবো আপনার কাছে আবারও। আমি ডক্টর নাহরিন মামুনের কাছে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে আসার পর সপ্তাহে 7 দিন স্বেচ্ছাসেবী হিসেবে হাসপাতালে কাজ করার সময়টা কতটা কঠিন ছিল? আসলে আমি এই দেশে প্রথম এসেছি, তো আমার উপর একটু প্রেশারটা আমি বেশি ফিল করতাম যে আমার অ্যাটলিস্ট ইউএসএমএলটা আগে পাস করতে হবে, কারণ আমার হাজব্যান্ড আস্তে আস্তে যদি আমি তখনও পাস না করি, সো দুজনই নিউ ইয়র্কে আপনি স্টুডেন্ট অবস্থায় মানে থাকা সার্ভাইভ করা ইজ রিয়েলি টাফ, আনলেস আপনি আপনার আত্মীয়র বাসায় থাকেন, তাদের উপর ডিপেন্ডেন্ট হন। তো ওটা আমরা চাইনি। তো ওই দিক দিয়ে আমি বলবো যে আল্লাহর অনেক রহমত, আমার হাজব্যান্ড আসার আগে মানে আমার পরীক্ষাটা কমপ্লিট করে রেসিডেন্সি আমি স্টার্ট করতে পেরেছিলাম। আর আমি ভলেন্টিয়ার কাজ করেছি হসপিটালে সপ্তাহে 7 দিন। আমি অনেক দূর থেকে যেতাম, আমার যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা লাগতো। মানে আপনি তো জানেন এখানে সামারে মানুষ, আমি তো আমার আব্বুর বাসায় ছিলাম তখন, তো আমার আব্বুর বাসা ছিল লিটল নেকে, আর আমি যেতাম ব্রুকলিনে, অনেক দূরে। এমনও হচ্ছে অনেক সময় আমি কাজে যেতে হবে সকাল 7টায়, তো ওখান থেকে আমি লং আইল্যান্ড রেল রোড নিতাম ভোর 5টার। মানে আমার মাঝে মাঝে মনে হতো যে পুরো পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই, কারণ আমি ধরেন স্নো পড়তো, তখন তো আরও স্নো পড়তো, আমি যাচ্ছি স্নোর মধ্যে, মানে আমি জাস্ট স্টেশনে দাঁড়ানো, কোনো একটা প্যাসেঞ্জার নাই, ইভেন ট্রেনেও কেউ নাই। মানে আমার মাঝে মাঝে একটু ভয়ও লাগতো যে ট্রেন যে ড্রাইভার সে তো আছে তো নাকি সেও নাই, কারণ আমাদের ট্রেনে তো আমরা কাউকে দেখিও না, না ড্রাইভার না কন্ডাক্টর। তো ওইভাবে এসছি। আবার আপনি সামারে আমার রিলেটিভরা ওরা অ্যাপেল পিকিংয়ে যাচ্ছে, অনেক জায়গায় বেড়াতে যাচ্ছে, কিন্তু আমার সেই লাক্সারি নাই। মানে এই কারণ মেডিকেল সায়েন্সে আপনার আসলে ওই ডিভোশন না হলে পরে এইখানে সাকসেস পাওয়া খুবই টাফ। তো ওইটাই বলছি যে আসলে সব মানে সাফল্য বলেন বা যাই বলেন, আপনি একটা লেভেল আসার আগে অনেক কষ্ট করতে হয়। তো আজকের যে ডক্টর নাহরিন মামুন, জি। তার পেছনের গল্পটা অবশ্যই খুব বেশি সহজ নয়। না অবশ্যই অ্যাকচুয়ালি কারোরই সহজ হয় না, সবাইকেই অনেককেই এই স্ট্রাগল, এই সংগ্রামের মধ্য দিয়েই পথ চলতে হয়, যেটা আপনাকেও করতে হয়েছে। অবশ্যই আপনাদের কাছ থেকে এগুলো পরবর্তী প্রজন্ম, যারা নতুন যারা আসবে, তারা অনুপ্রাণিত হবে আপনাদের এই গল্পগুলো শুনে, তারা হয়তো হতাশ হবে না। অনেক কিছুই এই জন্যই আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই, আমরা মানুষকে জানাতে চাই, আমাদের যারা নতুন দেশ থেকে আসবে তারাও আপনাদের এই গল্পগুলো শুনে অনুপ্রাণিত হবে। এবার একটু অন্য বিষয়ে যাই, তা হলো চিকিৎসক দম্পতি হিসেবে আপনাদের দিনের শেষে আলাপের বিষয় কি এখনো চিকিৎসা পেশা, নাকি না অন্য কোনো কিছু নিয়ে আপনাদের আলোচনার বিষয়গুলো থাকে, নাকি চিকিৎসা পেশা ঘিরেই আলোচনাগুলো থাকে, বিশেষ করে বাসায় বা কাজের বাইরে? একটু শুনতে চাই। প্রথমে আপনার মুখ থেকেই শুনি প্রথমে, যে আসলে আপনাদের। এটা কিছুটা মিক্স, কারণ ইটস ট্রু আমরা পেশেন্ট নিয়ে কথা বলি, কারণ আমার হাজব্যান্ড, আমার তো প্রাইভেট অফিস, বাট উনিও সপ্তাহে 2 দিন থাকেন সন্ধ্যার সময়, সো আমাদের তো কমন কিছু পেশেন্ট থাকে, তো কিছুটা হয় ওইটা কথা নিয়ে। তারপর আল্লাহর রহমতে আমার বড় ছেলে, সে তো মেডিকেল স্কুলে পড়ে, তো ওর আবার খুব ইন্টারেস্ট আছে। বিষয়টা আপনাদের বাচ্চাদের সম্পর্কে যদি একটু বলতেন, ওরা কে কোথায় কি করছে বা তারা কয়জন, যদি একটু বলতেন। আমি তার আগে একটা গল্প শেয়ার করি। আমার বড় ছেলে, আমি যখন সেকেন্ড ইয়ার রেসিডেন্সি করি তখন ও হয়েছে।
তো আমাদের কিন্তু রেসিডেন্সিতে আমরা 24 আওয়ার্স কল করতাম, এটা কিন্তু এখন নাই। এটা মানে কি বলবো, এটা আর্মিদের ট্রেনিং বুট ক্যাম্পের মতো অবস্থা ছিল, কারণ 24 আওয়ার্স মানে 24 আওয়ার্স ছিল না, এটা 27-28 ঘন্টাতে যে পৌঁছাতো। তা আমার মনে আছে যে আমি মানে আমার ডিউটি শেষে আসছি, আমি অনেক টায়ার্ড, কারণ ঘুমাই নাই, খাওয়া হয়তো হয়নি ঠিক মতো। তো আমি চাইতাম যে আমার ছেলেটাকে কোলে নেই, ওর সাথে একটু অ্যাটলিস্ট টাইম স্পেন্ড করি, কোয়ালিটিটা। আমার ছেলে আমার কোলে কিছুতেই আসবে না, মানে আমার এত খারাপ লাগতো। আমার শাশুড়ি আম্মা ছিলেন ওই সময় আমাদের সাথে কয়েক মাস, তো সে তার দাদির কোল থেকে আসবে না, আমার দিকে তাকাবে না, মানে আমার মনে হয় অ্যাটলিস্ট 1/2 hour to 1 hour লাগতো ওই অতটুকু বাচ্চা, ওর কিন্তু 1 বছর হয়নি, ওকে মানানোর জন্য। তা আমি যে পিডিয়াট্রিশিয়ান আমাদের, ওনাকে আমি যে বলছি যে আমি কি করব, আমি একটু ফ্রাস্ট্রেটেড। সো উনি আমাকে বললেন যে এটা তো সেপারেশন অ্যাংজাইটি। তা আমি বললাম বাট হি ইজ নট ইভেন 1 year old। বলে তাতে কি, ওর মা যে থাকে না এটা ও বুঝতে পারে, অ্যান্ড ইটস আ লং টাইম। ও তো তার প্রমাণ, কারণ কিন্তু আপনি চিন্তা করেন ওর সাথে আমার দেখা হতো অ্যাকচুয়ালি 36 আওয়ার্স আগে, মানে আমি তো ওর সাথে আমার রাতের বেলা দেখা হচ্ছে, পরদিন আমি অনেক সকালে চলে গেছি, ও ঘুমাচ্ছিল রাইট, তারপরের দিন দুপুরে আমার সাথে দেখা। বাচ্চারা বোধহয় মাকে মায়ের উপস্থিতিটা ফিল করতে পারে। হতে পারে। তা আমার এই ছেলে এখন মেডিকেল স্কুলে পড়ে 3rd ইয়ারে, থ্যাংক ইউ। আর আমার আরেক ছেলে ছোট জন্য অ্যাডেলফাইতে পড়ে, ও মানে ব্যাচেলারে 3rd ইয়ার পড়ছে। তো ওই ছেলে হয়তো, হ্যাঁ, তা আমার ওই ছেলে হয়তো আমাদের লাইফস্টাইল দেখে একটাই ডিটারমিনেশন যে না, সে ডাক্তার হবে না, বাসায় ইনাফ ডাক্তার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, জি, খুব ভালো। আমি একটু আসছি ডক্টর ইউসুফ আল মামুন। যুক্তরাষ্ট্রের মাটিতে চিকিৎসা জীবনে এমন কোনো রোগীর আপনি সাথে আপনার সংস্পর্শ হয়েছে কিনা যা আপনাকে ব্যক্তিগতভাবে গভীরভাবে স্পর্শ করেছে? এটা তো সব ডাক্তারেরই হয়, আমাদের এই আমেরিকাতেই ডাক্তারি জীবন 20 বছর পার হয়ে গিয়েছে, অফিস আছে, হসপিটাল আছে, সো অনেক অনেক ইমোশনাল টাইম আছে, সুন্দর সুন্দর বিশেষ কোনো স্মৃতি, বিশেষ কোনো ঘটনা আছে? বিশেষ আমি একটু যদি বলেন যে উনি সরাসরি আমার ডাক্তার রুগী ছিলেন না, বাট আবার অনেক কিছু আমাদেরকে জিজ্ঞেস করতেন। হুমায়ুন আহমেদ যখন আমেরিকায় চিকিৎসা নিতেন, আচ্ছা, সামহাও ওনার সঙ্গে একটা যোগাযোগ হলো, এবং উনি ওনার ফ্যামিলি আমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতেন, মানে চিকিৎসা বিষয়ে। তো আমার একটা জিনিস মনে আছে যে প্রথম যেদিন উনি আমার সঙ্গে দেখা করতে আসলেন, সো সে সময় আমি আমাদের হসপিটালের একটা স্যাটেলাইট ক্লিনিক আছে জ্যামাইকা অ্যাভিনিউর কাছে, আপনি হয়তো চেনেন, আচ্ছা আচ্ছা, ওই জ্যামাইকা অ্যাভিনিউ আর ম্যাকডোনাল্ডসের পাশেই। তো ওই বিল্ডিংটা অতটা মানে মানে এখনকার কুইন্স হসপিটালের যে মেইন বিল্ডিং সেরকম না, ওটা একটু পুরনো বিল্ডিংয়ের মতো। আমার মনে আছে যে উনি এসে গাড়ি থেকে নেমেই প্রথমে উনি তাকালেন পুরো বিল্ডিংটার দিকে, যে এটা লুকসটা কেমন, এটা অ্যাপিয়ারেন্সটা কেমন। কারণ আমার মনে হয় যে বাংলাদেশের তো একটা আছে যে আউটলুক স্ট্যান্ডার্ডটা কী হিসাবে আছে, সেই হিসাবে অনেক সময় আমরা বিচার করার চেষ্টা করি। এটা একটা ছোট্ট ইনফরমেশন মনে আছে। আরেকটাও মনে আছে, ওনার মানে যে সময় কেমোথেরাপি এগুলি নিচ্ছেন, উনি যে সময় ছবি আঁকতেন, ওই সময় আমরা একদিন ওনার বাসায় গিয়েছি। সো আমি দেখি যে ওনার নাক দিয়ে রক্ত পড়ছে, কিন্তু উনি ছবি এঁকে যাচ্ছেন। অসম্ভব দৃঢ়তা, মানে এত স্ট্রং মেন্টালিটির মানে মানুষ, তার মানে নাক দিয়ে ব্লাড ব্লাড পড়ছে, ছবি উনি আছে। ছবি এঁকে ছবি। যাচ্ছেন, নাক দিয়ে রক্ত পড়ছে। ভীষণ রকমের, এবং উনি নিয়ে যে ওনার একটা ভাবান্তর বা কোনো কিছু যে উনি এক্সপ্রেস করবেন, সেই জিনিসটা আমি দেখিনি। এটা তো একটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এর বাইরে কোভিড সময়টা আপনি এবং ডক্টর নাহিদ মামুন আপনারা দুজনেই নিউ ইয়র্কে ছিলেন, জি। এবং আপনারা কোভিডকে মোকাবেলা করেছেন। কঠিন সময় নিউ ইয়র্কের এই কোভিডের সময়টা সব মানুষ মোকাবেলা করেছেন, বিশেষ করে ডাক্তার হিসেবে আপনাদের সেই উপলব্ধি বা আপনাদের অভিজ্ঞতাটা, যদি আমাদেরকে এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা, কোনো কিছু শেয়ার করবেন?
এটা তো আসলে ভোলার মতো না, বিশেষ করে আমরা যারা ডাক্তার, স্পেশালি আমরা যারা হসপিটালে কাজ করছি। তো আমাদের হসপিটাল কোন হসপিটাল তো আপনি জানেন, ওয়ান অফ দ্য এপিসেন্টার ছিল। জি জি। এখানে পুরো হসপিটালটা কোভিডে কনভার্ট করে, কোভিড পেশেন্টদের জন্য আর কোনো ইউনিট ছিল না ওখানে। সো প্রত্যেক দিন সকালে আসতাম এবং রাতে যেতাম। এই যাতায়াতের মধ্যে আমি রাস্তাঘাটে হাতে গোনা কয়েকটা গাড়ি দেখতাম। আজকে আপনি আমাদের জামাইকার যে সাগর বা ওই সাগর, ওখানে যে আমাদের অফিস, ওখানে যে দোকানপাট, এত ক্রাউডেড, এত মানুষ, এত দোকানপাট, সবগুলো দোকান সবসময় বন্ধ থাকে, ইভেন দিনের বেলা। আমি একটু মাঝখানে ঢুকে যাই। আমি তখন জ্যামিতে থাকতাম, তো কোনো গাড়ি ঘোড়ার শব্দ পেতাম না, খুব মাঝে মাঝে দু একটি অ্যাম্বুলেন্স সাইরেনের শব্দ পেতাম। এটা শুধু মাঝে মাঝে না, তো আমরা যারা হসপিটালে থাকতাম, সো হসপিটালে যে সময় ঢুকতাম, মানে এমন দিন গেছে যে 10-15 মিনিট পর পর হসপিটালের ভিতর কোডগুলো, আপনি জানেন কিনা, যে সময় পেশেন্ট ক্রাশ করে যেভাবে অ্যানাউন্সমেন্ট হয় যে এই পেশেন্টটা ক্রাশ করতেছে, তো ওই সময় আমাদের একটা ডেজিগনেটেড টিম থাকে, আমরা সবাই ওখানে যেয়ে পেশেন্টকে রিসাসিটেট করার চেষ্টা করি। তা আমার মনে আছে, আমার মনে এভরি 10-15 মিনিট পর পর কোডগুলো, অনেক সময় এমন হয়েছে যে একই সঙ্গে 2-3টা পেশেন্টের কোডগুলো হচ্ছে। সো অনেক এটা ভীষণ, মানে এটা একটা, আমি তো বললাম ট্রমার মতো। আমরা যে সময় হসপিটালে ঢুকতাম সেই সময় এই মাস্ক, এই গাউন, এগুলি অ্যাভেলেবল ছিল না, আমাদের রেশনিং করতে হতো। তো কথা ছিল যে সময় আমরা একটা ইউনিটে ঢুকবো, একটা ইউনিটে হয়তো রুম আছে 30-35টা, সো মিনিমাম একজন বা দুজন রুগী থাকে, তো 50 থেকে 60টা রুগী একটা ইউনিটে। আমরা যে ইউনিটে ঢুকতাম, গেট থাকতো ক্লোজ, আমাদের ঢোকার আগেই আমরা গাউন, মাস্ক সব কিছু ক্যাপ করে ভিতরে ঢুকতাম। তো ওইটা দিয়েই আমরা সারাদিন রুগী দেখে বের হওয়ার সময় ভিতরে যেতে আসতাম। আমি একটু জানতে চাই যে এই যে কোভিড পেশেন্টদেরকে আপনারা সেবা দিতেন, এই সেবা দিতে গিয়ে আপনি সুস্থ ছিলেন বা আপনারা? আমরা কেউই সুস্থ ছিলাম না, বাট আল্লাহর রহমত, প্রথম দিকেই আমি দেখতেছি যে একজন একজন করে ছুটি, মানে সিক কল করে চলে যাচ্ছে। আচ্ছা, মানে আচ্ছা। কোভিড হয়েছে না, না আপনি নিজেও কোভিড আক্রান্ত হ্যাঁ, ছিলেন? এর মধ্যে আমরা সবাই জানি যে এটা ম্যাটার অফ টাইম, কখন আমরা কে অ্যাটাক। এবং আমরা যে সকালবেলা আসতাম, আমরা অনেক সময় ভাবতাম নিজেদের মধ্যেই যে ফিরে যেতে পারবো কিনা, সুস্থ থাকবো কিনা। আমি হসপিটালে যে কয়দিন, মানে অ্যাটলিস্ট কয়েক মাস সম্ভবত আমার বাসায়, আমার ফ্যামিলি, ওদের সঙ্গে আমার কথাও বলতাম না। আমি সোজা আমার বাসায় দোতলায় একটা কোনার রুমে একটা বাথরুম সহ ছিল, ওখানে সোজা চলে যেত। ওরা আমার খাওয়া টাওয়া এগুলি সব গেটের পাশে রেখে দিয়ে চলে যেত, আমি খেয়ে আবার বাইরে রেখে দিতাম, কারণ এটা তো জানেন একটা আইসোলেশন একটা বিশাল ফ্যাক্টর। সো একবার আমি অসুস্থ হলাম, মানে কোভিড শুরু হওয়ার মেইন এপিক, মানে যেটা হয়তো 20-25 বা মাসখানেক পর আমি হলাম, বাট গত 7-8 দিনের মধ্যেই হয়তো আমি কাজে ব্যাক করেছি। আবার কাজে আসতে আপনার আপনার কাছে আমি আবারও আসবো। আমি একটু ডক্টর নাহরিন মামুন আপনার কাছে সেই একই প্রশ্নই করব যে কোনো পেশেন্ট নিয়ে আপনার এই দীর্ঘ চিকিৎসা জীবনে যে সেবা দিয়েছেন, কোনো বিশেষ কোনো স্মৃতি এবং বিশেষ করে কোভিড নিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি যদি থেকে থাকে আমাদের সঙ্গে, দর্শকদের সঙ্গে শেয়ার করতে। কোভিড টাইমটা অ্যাকচুয়ালি আমাদের সবাই, নিউ ইয়র্কে আমরা ডাক্তার, মানে আউট পেশেন্ট বা ইন পেশেন্ট যেই হোক, মানে এই এক্সপিরিয়েন্স আর কখনো হবে না। আমার একজন পেশেন্ট আমার মনে আছে, ওনার না মানে উনি রিসেন্ট ক্যান্সার থেকে উনি রিকভারি করেছেন। তা আমার মনে আছে উনি আমার সাথে দেখা করতে আসলেন ওই দিন, মনে হয় আমাদের মানে লাস্ট অফিস ওপেন ছিল। তো উনি এসে আমাকে বলছে কি যে আমি তো মসজিদ থেকে আসলাম, মসজিদে তো বসার লোকের জায়গা নেই। তা আমি একটু মানে রাগ হয়ে বললাম যে আপনি মাত্র, মানে আপনার কেমোথেরাপি মাত্র ফিনিশ হয়েছে, আপনি এখনও ইমিউনো কম্প্রোমাইজ, আপনি কিভাবে মসজিদে গেলেন? এবং তখন কেউ মাস্ক পরতো না কিন্তু। তো আমার ওই পেশেন্টে, আমার মনে আছে, আমাকে 4-5 দিন পরেই ফোন করে বলল যে আমার জ্বর, কাশি, মানে আমাদের কোভিডের যেটা সিমটমস। তো আমাদের মানে আমি যেহেতু 3 মাস টেলিমেডিসিন করেছি, আমার সবচেয়ে সমস্যা হয়েছে, যেমন এই পেশেন্ট, ওনাকে কিন্তু একটা পর্যায়ে ওনার শ্বাসকষ্ট আরম্ভ হয়েছে, আমি ওনাকে বলছি আপনি হসপিটালে যান, তখন তো আপনার মনে আছে, কেউ হসপিটালে যেতে চাইতো না, কারণ এটা কাইন্ড অফ ওয়ান ওয়ে ব্যাপার ছিল। ফ্যামিলিরা কেউ পেশেন্টদেরকে অনেক সময় ট্র্যাকও করতে পারতেন না, কারণ অনেক সময় ওনারা অন্য হসপিটালে ওনাদের শিফট করা হতো।
তা আমার এই পেশেন্ট আমার মনে আছে, আমাকে উনি মানে আমরা অ্যাকচুয়ালি কাইন্ড অফ তখন 24 আওয়ার্স কলই মতোই ছিল। আমাকে উনি 2-3 বার ফোন করেছে, উনি কথা বলতে পারছিল না, মানে এত তার শ্বাসকষ্ট। আমি বললাম আপনি প্লিজ যান, আল্লাহ ভরসা, দেখেন কি হন। তো উনি গেছিলেন, বাট আই গেস একটু লেটও হয়ে গেছিলো, কারণ উনি আর বেঁচে থাকেন নাই। তাও আমার এখনও ওনার কথা খুব খারাপ লাগে, যে মানে খুবই ভালো একজন অমায়িক ভদ্রলোক ছিলেন। মানে ওই সময় আমাদের পেশেন্টদের নিয়ে এটাই সমস্যা ছিল, ফ্যামিলি মেম্বার আমাদেরকে কল করছে যে আব্বা বা আম্মার এরকম শ্বাসকষ্ট, ওনারা তো আমাদেরকে 911 কল করতে দিচ্ছে না, কারণ কেউ হসপিটালে যাবে না। আমাদের মতো যে আপনারা একটু বলেন, কারণ আমরা আমাদের যেটুকু চিকিৎসা দেওয়ার আউট পেশেন্ট বেসে অ্যান্টিবায়োটিক বলেন বা যেটা আমরা তখন আমাদের প্রোটোকল দিয়েছি, কিন্তু ওই সময় তো 70% পেশেন্টই অ্যাকচুয়ালি ওটা ওয়ার্ক করেনি। তো এরকম অনেকেই আছেন, ওনারা যেতে চাননি, বারবার বলার পরে যখন গেছেন ইট ওয়াজ কাইন্ড অফ টু লেট। আমার কয়েকজনই পেশেন্ট মারা গেছেন, মানে আমার এখনো খুব ওনাদের কথা মনে হয়। কোভিড মহামারী সারা পৃথিবী বিভিন্ন দেশ কম বেশি মোকাবেলা করেছে। যুক্তরাষ্ট্রের ভয়াবহতা অনেকটা বেশি ছিল, স্পেশালি নিউ ইয়র্কে। হ্যাঁ, নিউ ইয়র্কে অনেকটা বেশি ছিল। আমরা সবই এখন ঘুরতে বসেছি আবারও। আমরা আশা করব যে পৃথিবীতে এরকম মহামারী যেন আর না আসে। আমি আপনার কাছে আবারও আসবো, তার আগে একটু আবার ডক্টর ইসমাইল মামুন আপনার কাছে জানতে চাইবো যে আপনি এখানে যুক্তরাষ্ট্রে যে বাংলাদেশি মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা যেটি আছে, আমি জানি যে আপনি সেটার প্রেসিডেন্ট ইলেক্ট। যদি এই সংগঠন সম্পর্কে খুব সংক্ষেপে কিছু একটা বলতেন, এবং এর করণীয় কী, এবং আপনারা এই সংগঠনের মাধ্যমে বাংলাদেশি ডাক্তার যারা এখানে আছেন তাদের কী ধরনের করে আসে? বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, এটা 40 বছরের উপর ধরে এটা আছে। এটা মেইনলি এখানে যারা বাংলাদেশি ডাক্তার যারা বাংলাদেশ থেকে এসে এখানে প্র্যাকটিস করছেন তাদেরই একটা অর্গানাইজেশন। এখন এটা আরেকটু এক্সপ্যান্ড করে এখন আমাদের ছেলেমেয়েরাও এখন এখানে যারা জন্ম নিয়েছে তারাও এখন ডাক্তারের পেশায় ঢুকেছে, তো তারাও এখানে ইনক্লুডেড হচ্ছে। মেইনলি একটা নেটওয়ার্কিং নিজেদের মধ্যে। আনুমানিক কতগুলো সদস্য সংখ্যা, মানে আমাদের এখন প্র্যাকটিসিং ডাক্তার কতগুলো আছে এই যুক্তরাষ্ট্রে? আমাদের বিএমএন এর সদস্য সংখ্যা এখন অ্যারাউন্ড 900, কিন্তু আমাদের যেটুক ইনফরমেশন আছে সম্ভবত 2500 থেকে 2800 বাংলাদেশি ডাক্তার সারা আমেরিকায় বিভিন্ন জায়গায় কাজ করছেন। ভেরি গুড। সো এই অর্গানাইজেশনের মেইন কাজটা হলো যে নিজেদের মধ্যে একটা বন্ডিং বা নেটওয়ার্কিং তৈরি করা, সঙ্গে এডুকেশনাল অ্যান্ড ফিলান্থ্রপিক কাজগুলো করা। কোভিডের সময় আমরা কিন্তু বিশাল একটা ভূমিকা ছিল। আমরা জানেন যে এইটা আমেরিকায় কোভিডের অ্যাটাকটা অনেক আগে হয়েছে, এবং ডেফিনেটলি আমরা ফার্স্ট লাইনার হিসেবে যে এক্সপেরিমেন্ট বলেন, ভ্যাকসিনেশন বলেন, ট্রিটমেন্ট প্রোটোকল বলেন, এগুলি সব আমরা শুরু থেকেই পাচ্ছিলাম। তো এই ইনফরমেশনগুলো আমরা সরাসরি বাংলাদেশে এটা সে সময় শেয়ার করতাম। বাংলাদেশে তখনও কোভিড সেভাবে যায়নি। আমরা সে সময় চেষ্টা করেছি যতটা সম্ভব। এমনও হয়েছে যে এভরি উইকেন্ডে 6 থেকে 7 ঘন্টা স্ট্রেইট আমরা জুম মিটিং করছি। ইনফরমেশন এক্সচেঞ্জ যেটা, হ্যাঁ, 70-80 জন ডক্টর বাংলাদেশে বিভিন্ন হসপিটালের ডাক্তাররা ওখানে পার্টিসিপেট করতো। আমরা বলতাম, তারাও মেন্টালি তৈরি হয়েছিল, এবং এখান থেকে আমরা তাদেরকে প্রিপারেশনের জন্য ওই সময় এই যে গাউন বলেন, পিপিআই বলেন, অক্সিজেন সিলিন্ডার, তারপরে বাইব্যাক মেশিন, এগুলি কিন্তু আমরা এখান থেকে প্রোভাইড করি। নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু ডক্টর নাহরিন মামুন আপনার কাছে যাইব। ডক্টর নাহরিন মামুন, নতুন প্রজন্মের নারী চিকিৎসকদের জন্য, বিশেষ করে যারা বিদেশে ক্যারিয়ার করতে চান, আচ্ছা, তাদের জন্য আপনার মেসেজটা কি? আমি অ্যাকচুয়ালি এখনকার আমাদের বাংলাদেশ থেকেও যারা এসছে, আমি রিসেন্ট কয়েকজনকে দেখেছি, তারা এখন এটা ডিজিটাল যুগই বলেন যা বলেন, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক মানে স্মার্ট এবং অ্যাডভান্স, যেটা আমি খুবই প্রাউড। আমি দেখেছি তারা অনেক ভালো স্কোর নিয়ে আসছে, একবারে পাশ করে যাচ্ছে। তা আমি বলবো যে আমি যেটা শুনেছি আমাদের স্পেশালি প্রতিবেশী দেশ ভারতে, ওখানে নাকি ছেলেমেয়েরা তাদের 3rd ইয়ার থেকে ইউএসএমএলই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে।
আর আমাদের সময় কিন্তু আমরা খুব কনফিউজ ছিলাম, আমরা কি পড়বো। যে যা বলতো, যে যা বই বলতো আমরা কিনতাম, পড়ার চেষ্টা করতাম। বাট এখন অনেক মেটেরিয়ালস আছে এবং এগুলো সব অনলাইনে পাওয়া যায়। তো আমি বলবো যাদের সত্যি এখানে আসার উচিত, ক্যারিয়ার করতে চায়, তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব ইউএসএমএলই পরীক্ষা দিয়ে ফেলে এবং একবারে পাশ করা দরকার এবং ভালো স্কোর নিয়ে। আর আরেকটা বলছি যে পারলে একটু রান্নাবান্নাটা শিখে নিতে কিছুটা, কারণ আমার এখনও মনে হয় আমি যখন ফার্স্ট মানে আলাদা অ্যাপার্টমেন্টে গেছি, আমি কিন্তু ভাত রান্না করতে জানতাম না। কারণ বাংলাদেশে তো তখন আমাদের সময় ও মেয়ে আর কি রান্না করবে, জাস্ট পড়াশোনা করো, এটাই আমাদের সময় ছিল বেশিরভাগ ক্ষেত্রে। যাই হোক, তো আমার মনে আছে আমি আমার কাজিনকে ফোন করে বলেছি, তো ও আমাকে আঙ্গুলের ওই যে করার হিসাব দিয়েছিল যে এই পর্যন্ত পানি নাও। তারপর দিন এসে আমাকে একটা রাইস কুকারও গিফট করে দিয়েছিল। তো একটু মানে বেসিক কিছুটা জানলে ভালো, এসে যাতে শখের মধ্যে না থাকতে হয় আর কি। যাই হোক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আমরা আরটিভির দর্শকদের জন্য আপনার কিছু বলার আছে কিনা? আমি সবাইকে এটাই বলতে চাই যে আসলে জীবনে আপনি যে লক্ষ্যে যেতে চান, পিছনে অনেক সংগ্রাম থাকে, সেটা দেশেই হোক বিদেশেই হোক। কারণ আমার অনেক ফ্রেন্ড যারা আমাদের মানে ব্যাচমেট ছিলেন, ক্লাসমেট ছিলেন, তারা এখন অনেক ভালো পজিশনে আছে, বাট ওরাও অনেক কষ্ট করেছে বাংলাদেশে। আর অ্যাজ আ ডক্টর আমি বলবো সবাইকে যে এখন প্রিভেনশন হচ্ছে সবচেয়ে বড় কথা। যে কোনো অসুখ হওয়ার আগে যদি আমরা এটা প্রিভেন্ট করতে পারি, সো আমি খুব খারাপ লাগে আমার যখন বাংলাদেশি পেশেন্টটা আসে, মানে এটা সত্যি কথা, 80% পেশেন্টই ডায়াবেটিস নিয়ে আসে। সো আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অ্যাটলিস্ট ইয়ারলি ব্লাড টেস্টগুলো করেন, আপনাদের সুগার, কোলেস্ট্রল ওগুলো চেক করেন এবং কিছুটা খাওয়া দাওয়ার দিকে মানে খেয়াল রাখা উচিত। সুষম খাবার খাওয়া এবং একটু এক্সারসাইজ করা, মানে আমাদের লাইফস্টাইলটা কিছুটা চেঞ্জ করা দরকার। কারণ এগুলো কিন্তু আমরা আমাদের যদি একটু খেয়াল করি তাহলে এই অসুখগুলা থেকে নিজেদেরকে আমরা দূরে রাখতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকে এই আমাদের আরটিভির স্টুডিওতে এসে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে কথাগুলো বললেন। আমি একই প্রশ্ন ডক্টর ইউসুফ আল মামুনকে করবো যে আরটিভির দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলবার আছে। আরটিভির দর্শকের কাছে কিছু বলার আগে আমি আমার ওয়াইফ যে কথাটা বললেন যে এখানে যারা বাংলাদেশ থেকে এসে ডাক্তার হিসেবে ক্যারিয়ার করতে চায়, তাদের আমি বলবো আরেকটা জিনিস অ্যাড করবো যে এরা অনেকে খুব ভালো পড়ালেখা করে আসছে, ভালো স্কোর করে আসছে, কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখা যাচ্ছে যে এদের অনেকে যে পার্টিস সেটা অনেকটাই কম। আমাদের কিন্তু এই দেশে যে কোনো রোগী যখন আমাদের গায়ের রং দেখে, এই কালার দেখে ওরা কিন্তু ভাবে যে আমরা ক্লিনিক্যালি ভীষণ সাউন্ড, আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স খুব ভালো। ওরা কিন্তু একটু রিলাই করে যে আমরা অনেক রোগী দেশে আসছি বাংলাদেশে এবং আমাদের ক্লিনিক্যাল আইও ভালো, ম্যানেজমেন্টও ভালো। কিন্তু এখন যারা আসছে তাদের অনেকেরই আমি দেখি ওরা ক্লিনিক্যাল পার্টটাকে অ্যাভয়েড করে তাড়াতাড়ি পরীক্ষাটা পাস করে চলে আসছে। সো এই দেশে একটা জিনিস, শুধু পাস করলে সিস্টেমে ঢুকলেই হবে না, এখানে সার্ভাইভ করতে হয়, সেটা পারফর্ম করে। আর দর্শকদের কাছে সবারই জীবনে যে কোনো সাফল্যের পিছনেই স্ট্রাগল থাকে, কিন্তু যদি আমার ডেডিকেশন থাকে, আমার সততা থাকে, আমার কনফিডেন্স থাকে, অবশ্যই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার চমৎকার মূল্যবান মতামত আরটিভির দর্শকদের উদ্দেশ্যে আপনি বললেন। দর্শক, আজকের আলোচনায় উঠে এলো সংগ্রাম, ভালোবাসা ও সাফল্যের এক অনুপ্রেরণামূলক গল্প। দুজন চিকিৎসক, দুজন জীবনসঙ্গী, যাদের পথচলা প্রমাণ করে অধ্যবসায় আর পারস্পরিক সহযোগিতা থাকলে প্রবাসেও স্বপ্ন পূরণ সম্ভব। ডক্টর ইউসুফ আল মামুন এবং ডক্টর নাহরিন মামুন, আপনাদের মূল্যবান অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের গল্প নিশ্চয়ই অনেকের জন্য প্রেরণা হয়ে থাকবে। আরটিভির নিউ ইয়র্ক স্টুডিও থেকে আমি আহসান হাবিব বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।